রবীন্দ্রনাথের ছেলেবেলা। জোড়াসাঁকোর বড় ঠাকুর বাড়ি, যে বাড়ির প্রতিটি ইট দরজায় যেন লুকিয়ে আছে ইতিহাসের দীর্ঘশ্বাস আর রঙিন গল্পের ঝাঁপি। সেখানেই 1861 সালে এক ভোরবেলায় জন্ম নিল এক শিশু, যাকে আমরা আজ কবিগুরু রবীন্দ্রনাথ নামে চিনি। কিন্তু তখন সে তো কেবল রবি, ঠাকুর পরিবারের সবার আদর আহ্লাদে বেড়ে ওঠা রবি। তার চোখে মুখে যেন সারাক্ষণ কৌতূহলের ঝিলিক। রবির শৈশব ছিল অন্য অনেক সন্তান বা বাচ্চার মতো নয়। ঠাকুর বাড়ি ছিল যেন একটা ছোট্ট রাজ্যের মতো। অগণিত লোকজন, দাস দাসী, মায়ের স্নেহ, পিতার স্নেহ, ভাইদের সাথে খুনসুটি, আর কখনো নিঃসঙ্গতা। ঠাকুর বাড়ির বিরাট দালান, লম্বা লম্বা বারান্দা আর ঘরের ভেতর বাইরের শব্দ যেন সর্বক্ষণ তাকে ঘিরে রাখত। কিন্তু এই ব্যস্ত বাড়ির মাঝেও রবি নিজের জন্য খুঁজে নিত নীরব কোণ। সেখানে বসে সে বাতাসের শব্দ, গাছের ছায়া আর জানালার বাইরে রোদ্দুরের খেলা এক মনে উপভোগ করত। রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন খুবই ব্যস্ত মানুষ। তাই ছেলেবেলায় বাবার স্নেহ পাবার সুযোগ খুব বেশি ছিল না। তবে দেবেন্দ্রনাথ, রবি ঠাকুরের বাবা, যখনই ঘরে ফিরতেন রবির মন উজ্জ্বল হয়ে উঠত। বাবাকে দেখলেই তার মধ্যে এক ধরনের শ্রদ্ধা আর আকর্ষণ তৈরি হতো, কিন্তু খুব কাছে যাওয়ার সাহস প্রায়ই হতো না। দেবেন্দ্রনাথও নিজের ধ্যান, ধারণা, পুজো, আধ্যাত্মিকতা, দর্শন, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান নিয়ে তন্ময় হয়ে থাকতেন। উনি খুব ভালোবাসতেন। তবুও রবির মনে বাবা যেন এক আলোক স্তম্ভ, দূরের কিন্তু দীপ্ত এক জ্ঞানী মানুষ। দেবেন্দ্রনাথ যখনই সময় পেতেন ওনার ছোট্ট রবিকে নিয়ে দর্শন শাস্ত্র, পড়াশুনো, ছবি আঁকা, গান বাজনা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এবং তার জ্ঞান ছোট্ট রবির মনে সঞ্চার করতেন ছোট্ট বীজ, বৃক্ষ বীজের মতো। যে বাড়িতে রবির জন্ম সেখানে স্কুলে পাঠানোর রীতি তেমন একটা ছিল না। তাই রবির পড়াশুনোর জন্য নানা শিক্ষকের কাছে তিনি পাঠ নিতেন। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। কখনো গুরুজি কঠোর, কখনো আবার খুব ধীর স্থির। কিন্তু রবির মন পড়াশুনোয় গণ্ডির মধ্যে বেশিক্ষণ বন্দি থাকতে চাইতো না। সে চেয়ে চেয়ে থাকতো জানালার বাইরে। সেখানে দেখা যেত ছাদের মাথায় রোদ পড়ছে, গাছের পাতাগুলো নড়ছে, বৃষ্টির জল পড়ছে, পাখিগুলো গান গাইছে। মনে মনে সে অবাক দৃষ্টিতে ভাবতো, যদি ওদের সঙ্গে উড়ে যেতে পারতো একবার সে। সাধারণ স্কুল জীবনের অভাব রবির মনে এক ধরনের স্বাধীনতা এনে দিত। হাত ধরাধরি করে প্রকৃতির কাছে যাওয়ার অবারিত সুযোগ। ঠাকুরবাড়ির ছাদ ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে দাঁড়িয়ে সে দূর আকাশের দিকে তাকিয়ে থাকত। মেঘগুলোকে দেখত পাল তুলে ভেসে যাচ্ছে। রবি নিজেও যেন তাদের সঙ্গে উড়ে যেতে চাইত। আকাশের রং, মেঘের ভেলা, বাতাসের মৃদু হাওয়া, এসব মিলেই ধীরে ধীরে তার মধ্যে জন্ম নিচ্ছিল এক কাব্যিক সত্তা, কাব্যিক মন। কিন্তু শুধু প্রকৃতি নয়, রবির মনোরম স্মৃতি ঝাপতে ছিল ঘরের মানুষদেরও বিশাল অবদান। তার বৌঠান কাদম্বরী দেবী, যাকে রবি মনে করত তাহার প্রকৃত বন্ধু। বাড়ির বড়রা যেখানে রবির দুষ্টুমিতে বিরক্ত হতেন, সেখানে কাদম্বরী হাসতেন, তাকে স্নেহ করতেন। তিনি রবির মন বুঝতেন। তার লেখা প্রথম কবিতাগুলো অত্যন্ত উৎসাহের সঙ্গে পড়তেন। রবির সৃষ্টিশীলতা, সৃজনশীলতা যেন তার স্নেহে আরো লালিত পালিত এবং প্রাণ পেত। কাদম্বরীর সঙ্গে সময় কাটানো ছিল তার শৈশবের এক উজ্জ্বল আলোকরেখা। ছোটবেলায় রবিকে একবার পাঠানো হয়েছিল স্কুলে, কিন্তু সেখানে তার মন একদমই টিকল না। শিক্ষকরা কঠোর, নিয়ম কানুন বেশি। রবি বুঝতে পারল এ যেন তার জন্য নয়, এ যেন নিজের মনকে বন্দি করে রাখার জায়গা। পরে সে আবার ফিরে এলো বাড়িতে, তার স্বাধীনতার পৃথিবীতে। রবির শৈশবে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল গঙ্গার ধার। জোড়াসাঁকোর থেকে গঙ্গা খুব দূরে নয়। রবি প্রায়ই নৌকো করে ভেসে বেড়াতেন। গঙ্গার ওপর ভেসে থাকা নীরবতা, নৌকোর পাল, জলের তরঙ্গ, এসবের মধ্যে সে এক ধরনের রহস্যময় আকর্ষণ অনুভব করত। এই নদী যেন তাকে বলতো, যাও, দূরে যাও, নতুনকে খুঁজে নাও।
নতুন জিনিস শেখো, নতুন মানুষকে জানো, উদার হও, মানুষকে ভালোবাসতে শেখো, গরিবের পাশে দাঁড়াও। ভবিষ্যতে তার বিদেশ যাত্রার প্রেরণাও এই নদীর বুক থেকেই তৈরি হয়েছিল। ছেলেবেলায় রবির মনোযোগ শুধু বাইরে নয়, ভিতরেও চলত অবিরাম। রবি জানতো যে বাইরে ঘুরে বেড়ানোও যেমন গুরুত্বপূর্ণ, তেমন নিজের বাড়িতে থেকে বাড়ির মানুষগুলোকে চেনা এবং প্রত্যেকটা ঘরের কাজ করা তার কাছে অত্যন্ত আগ্রহের ছিল। সে কখনো নির্জন ঘরে বসে নিজের কল্পনার জগৎ সাজাতো, ছবি আঁকতো, নিজের মনে গান গুনগুন করতো, নিজের মনে কবিতা বলতো, আকাশের দিকে চেয়ে থাকতো, নিজের মতো গান করতো, ঈশ্বরের জপ করতো। কখনো তৈরি করতো গল্প, কখনো ছড়া, কখনো ছবি, কখনো গান। এসবই লেখালেখি শুরুটাই ছিল যেন খেলার মতো। কিন্তু সেই খেলা থেকেই একদিন জন্ম নিল বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য স্রষ্টা। রবির কল্পনা এত সমৃদ্ধ ছিল যে সাধারণ মানুষের চোখে ধরা না পড়া দৃশ্য যেন তিনি দেখতে পেতেন ঠিক অন্যভাবে, ঠিক তার বাবা দেবেন্দ্রনাথের মতো। আর তা থেকেই বেরিয়ে আসতো অদ্ভুত সব ছবি, অনুভব, ভাষা, গল্প, গান, কবিতা। একসময় তার বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ও বৌঠান কাদম্বরীর সান্নিধ্য রবির জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে। জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন একজন প্রতিভাবান সঙ্গীতজ্ঞ, নাট্যশিল্পী। তার ঘরে সবসময় চলতো গান, বাদ্য, নাটকের রিহার্সাল। ছোট রবি এগুলো দেখে খুব মুগ্ধ হতো। সুর লয়ের মধ্যে সে হারিয়ে যেত, কল্পনার জগৎ আরো প্রসারিত হতো। কাদম্বরী তার এই কাব্যচর্চাকে আরো লালন পালন করতেন। অনেক সময় তিনি রবিকে সঙ্গে নিয়ে ছোট্ট ছোট্ট নাটক লিখতেন। এগুলো রবি কখনো ভুলতে পারেনি। একদিন রবি নিজেই লিখল একটি কবিতা, অল্প কথায়, শিশুর মতো করে। সে ভাবল, কে জানে এই কবিতা কেউ পছন্দ করবে কিনা। কিন্তু কাদম্বরী দেবী যখন এই কবিতাটি পড়লেন, তার চোখে জল এসে গেল। সেই দিন রবি বুঝলেন শব্দের মধ্যে আছে শক্তি, অনুভবের গভীরতা, মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার ক্ষমতা। ধীরে ধীরে রবির দিগন্ত আরো প্রসারিত হলো। বাবার সঙ্গে তিনি ভারতবর্ষের নানান জায়গায় ঘুরে বেড়াতেন। বাবা দেবেন্দ্রনাথ রবি ঠাকুরকে নিয়ে দেশ বিদেশ, ভারতবর্ষের বিভিন্ন স্থানে, তীর্থক্ষেত্রে, ভগবানের স্থলে, ঐতিহাসিক স্থলে ঘুরে বেড়াতেন। শিমুলিয়া, বোলপুর, পাটনা, অনেক জায়গায় তিনি বাবার সঙ্গে ভ্রমণ করতেন। বিশেষ করে হিমালয়ের পথে বাবার সঙ্গে যখন রবি ঠাকুর যাত্রা করেন, তার মনে গভীর দাগ কেটেছিল। পাহাড়ের মহিমা, সমুদ্রের মহিমা, বনভূমির নির্জরতনা, জলপ্রপাতের শব্দ, ঐতিহাসিক শহর, ঐতিহাসিক রাজবাড়ির গন্ধ, স্পর্শ, রাতের তারা, এসব যেন তাকে নতুন চোখে পৃথিবীকে দেখতে শেখায়। রবির শৈশবে আরেকটি বিশেষ অভিজ্ঞতা ছিল ব্রহ্ম সমাজের পরিবেশ। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবির পিতা, বাবা ছিলেন ব্রাহ্ম সমাজের প্রবক্তা। তাই বাড়িতে ধর্মের আলোচনা, ঈশ্বরের আলোচনা, উপাসনা, পুজো আচ্ছা, দর্শন চর্চা ছিল নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা। এসব রবির মনে গভীর চিন্তা দাগ কেটেছিল। ঈশ্বরের ভক্তি, ভালোবাসা, শিল্পের প্রতি ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, ছবি আঁকার প্রতি ভালোবাসা, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য মনের কাতরতা, ঈশ্বরে ভক্তি, প্রকৃতি এবং ঈশ্বর ও প্রকৃতির সম্পর্ক এবং পিতৃস্নেহ, এসব নিয়ে যেন ভারত প্রশ্ন তুলত। বারবার তাকে মনে আঘাত করত, বিভিন্ন প্রশ্ন তুলত, এবং রবি ছোট্টবেলা থেকেই সেই উত্তরগুলো খুঁজে বেড়াত। তবে রবির ছেলেবেলা শুধু আলোতেই ভরা ছিল না, ছিল কিছু কষ্টের জায়গাও। কাদম্বরী দেবীর অকাল মৃত্যু তাকে ভেতরে ভেতরে ভেঙে দেয়। তবে তিনি তাকে শক্তি করে আবার নতুন শক্তি নিয়ে সাহিত্য রচনায় নিমগ্ন হন। সব মিলিয়ে রবীন্দ্রনাথের ছেলেবেলা ছিল এক বিস্ময়কর যাত্রা, যেখানে ছিল প্রকৃতির সান্নিধ্য, পিতৃস্নেহ, পিতৃ ভ্রমণ, বাবার সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক স্থানে যাত্রা, দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা, ঐশ্বরিক আলোচনা, পারিবারিক স্নেহ, শিল্পকলার ছোঁয়া, কল্পনার রাজ্য, আবার কিছু দুঃখের ঘটনা। সেই সব ছবি, দৃশ্য, অভিজ্ঞতা ধীরে ধীরে বড় করে তুলল রবীন্দ্রনাথ ঠাকুরকে। শৈশবের প্রতিটি মুহূর্ত তাকে তৈরি করলো ভবিষ্যতের কবিগুরুতে। আজও যখন আমরা ছেলেবেলা পড়ি, তখন মনে হয় রবির চোখ দিয়ে যেন আমরা তাকিয়ে দেখি সেই রোদ ঝরা বারান্দা, ছাদের বাগান, গঙ্গার জল,
বৌঠানের স্নেহমাখা হাসি, বাবা দেবেন্দ্রনাথের মুখ থেকে বেরিয়ে আসা দার্শনিক ঐশ্বরিক কথাবার্তা, যা রবিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল, ভালো মানুষ করে তুলতে সাহায্য করেছিল। তার স্মৃতিতে শুধু ব্যক্তিগত জীবনের গল্প নয়, থাকে এক যুগের ছবি, এক পরিবারের সংস্কৃতি, একজন কিশোরের সৃষ্টিশীলতার সূচনা লগ্ন। রবীন্দ্রনাথের শৈশব আমাদের অনেক কিছু শেখায়। শেখায় কল্পনা, স্বাধীনতা, প্রকৃতি, পিতৃস্নেহ, এই সবই এক শিশুকে গড়ে তোলে মহত্বের পথে।